সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম, সেই পর্বের চতুর্থ যে পর্ব, তার যে প্রশ্ন ছিল, প্রশ্নটা এরকম: মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্যের গুরুত্ব কী? ভাগবত অনুবাদ ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। কেন সপ্তদশ শতক থেকে এই ধারাটি জনপ্রিয়তা হারিয়ে অষ্টাদশ শতকে প্রায় লুপ্ত হল, তার কারণ দেখা। ইতিপূর্বেই আমরা উপপর্ব অর্থাৎ দুটো উপপর্বে এই প্রশ্নের উত্তরের অধিকাংশটাই ব্যক্ত করেছি। আজকের পর্বে উত্তরের শেষাংশ ব্যক্ত করা হবে। আগ্রহী যে সমস্ত শিক্ষার্থী, তারা এই ভিডিওর উপরের ডান দিকে যে আইকন আছে সেটি ক্লিক করলেই আগের ভিডিওগুলি দেখতে পাবে। তাহলে আমরা শুরু করছি পরবর্তী অনুচ্ছেদ থেকেই। মালাধরের সঙ্গে রঘু পণ্ডিতের একটি মৌলিক পার্থক্য আছে। মালাধরের কবি সংস্কারের কান্তা ভাব সাধনার বিচ্ছেদ, কিন্তু অনুবাদ কর্মে মূল ভাগবত পুরাণের ঐশ্বর্যলীলা তিনি উপেক্ষা করেননি। রঘু পণ্ডিত গ্রন্থ রচনার উৎস রূপে গোড়াতেই বলে দিয়েছেন, তার কাছে গৌরাঙ্গ কৃষ্ণ একাকার। দশম স্কন্ধের অনুবাদে রঘুনাথ অনেক সুললিত পদ লিখেছেন। বোঝা যায় বৈষ্ণবের মাধুর্যলীলা এবং পদাবলীর ভাষা তাকে অনুপ্রাণিত করেছে। তুলনায় মালাধরের অনেক মূলানুগ ছিল তার কাব্য ধারা। বিষয়টি আমি একটু স্পষ্ট করি, অর্থাৎ মালাধর ভাগবতের যে অনুবাদ করেছিলেন সেটি রঘু পণ্ডিতের তুলনায় অনেক বেশি মূলানুগ ছিল। এবার আমরা পরবর্তী অনুচ্ছেদে চলে যাব। এই দুটি ব্যতীত ভাগবত অনুবাদ কাব্যের অজস্র ছোট বড় শ্রীকৃষ্ণ মঙ্গল বা ভাগবতের অনুবাদ হয়েছে, তবে সেগুলি সবই খণ্ডিত, মূলত দশম স্কন্ধের ভাষান্তর কিংবা দশম স্কন্ধ অবলম্বনেই রচিত আখ্যান কাব্য। আমরা এবার ভাগবত অনুবাদ ধারার উল্লেখ করব যে পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত যে কাব্যগুলো লেখা হয়েছে সেগুলো কি কি। যেগুলো উল্লেখযোগ্য সেগুলোই আমরা উল্লেখ করছি। পঞ্চদশ শতাব্দীতে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, যশরাজ খান তিনি লিখেছেন কৃষ্ণ মঙ্গল। ষোড়শ শতাব্দীতে গোবিন্দ আচার্য তিনি কৃষ্ণ মঙ্গল, পরমানন্দ গুপ্ত লিখেছেন কৃষ্ণ লীলা। রঘু পণ্ডিত লিখেছেন, অর্থাৎ যে রঘু পণ্ডিতের কাব্যের সঙ্গে আমরা মালাধরের কাব্যের তুলনামূলক আলোচনা এখন করলাম, সেই রঘু পণ্ডিতের কথাই এখানে বলছি। রঘু পণ্ডিত লিখেছিলেন কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এই শতাব্দীতেই দ্বিজ মাধব লিখেছেন শ্রীকৃষ্ণ মঙ্গল। দুঃখী শ্যামদাস লিখেছেন গোবিন্দ মঙ্গল। কবি শেখর লিখেছেন গোপাল বিজয়। কৃষ্ণদাস লিখেছেন শ্রীকৃষ্ণ মঙ্গল। এই হচ্ছে
ষোড়শ শতাব্দীর ভাগবত অনুবাদের ধারা। এরপর আসছে সপ্তদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দীতে আমরা লক্ষ্য করি যে শ্রীকৃষ্ণ কিঙ্কর তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ বিলাস কাব্যটি। যশচন্দ্র লিখেছেন গোবিন্দ বিলাস। ভবানন্দ লিখেছেন হরি বংশ। এরপর আসছি আমরা অষ্টাদশ শতাব্দীতে। এই শতাব্দীতে অনেক লেখা হয়েছে, কিন্তু সেগুলি ততটা উল্লেখযোগ্য নয়। মূলত বৈষ্ণবদের আখড়াতেই সেগুলি হয়তো চর্চা হতো। যেমন অভিরাম দাসের কৃষ্ণমঙ্গল, বলরাম দাস কৃষ্ণ লীলামৃত, দ্বিজ রমানাথ শ্রীকৃষ্ণ বিজয়, শঙ্কর চক্রবর্তী তিনি লিখেছেন গোবিন্দ মঙ্গল, দ্বিজ মাধবেন্দ্র তিনি লিখেছেন ভাগবত সার, ঘনশ্যাম দাস তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ বিলাস, শঙ্কর চক্রবর্তী তিনি লিখেছেন গোবিন্দ মঙ্গল, দ্বিজ প্রভুরাম তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ মঙ্গল, নন্দরাম ঘোষ তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ বিজয়, দ্বিজ লক্ষ্মীনাথ তিনি লিখেছেন কৃষ্ণ মঙ্গল, ভক্তরাম দাস তিনি লিখেছেন গোকুল মঙ্গল। এরপর যার নাম আসছে তিনি হচ্ছেন পরাণ দাস, তিনি লিখেছেন রস মাধুরী। মালাধর সহ কয়েকজন ব্যতীত অন্য অনুবাদকেরা বিভিন্ন অঞ্চলে সাধারণ বৈষ্ণব আখড়ার দাবি মিটিয়েছিলেন, এটাই আমরা বলতে পারি। অর্থাৎ এই যে এত গ্রন্থ লেখা হলো, ভাগবত অনুবাদের চর্চা হলো, কিন্তু সেটা খুব একটা যে বৈচিত্র্যময় হয়ে গেল তা নয়। ক্রমশ যেন তার বৈচিত্র্য, তার ঐতিহ্য ক্রমশ কমতে শুরু করলো বা হ্রাস পেল। যাই হোক, এরপর আমরা পরবর্তী অনুচ্ছেদে যাচ্ছি, যে লক্ষ্য করলে দেখা যাবে অষ্টাদশ শতকের পর এই অনুবাদের ধারাটি লুপ্ত হয়ে গেল। অথচ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাব জনমনে কিন্তু বহমান ছিল। বৈষ্ণবদের কাছে ভাগবত গ্রন্থ মধ্যে কৃষ্ণ অবতার, তাহলে সেই কৃষ্ণ মহিমা খ্যাপক কাব্য ভাগবত অনুবাদ রচনায় উৎসাহ কেন কমে গেল? এই প্রশ্ন কিন্তু স্বভাবতই আমাদের মনে আসে। তো কারণগুলি নিম্নে আমরা উল্লেখ করছি। 1. পুরাণ অতীতের কথাই পূর্ণ, এটা আমরা সকলেই জানি। তুলনায় গৌরাঙ্গ বা শ্রীচৈতন্য তিনি কিন্তু নিকট অতীতের মানুষ, অর্থাৎ তত পুরনো নন। 2. কৃষ্ণ ও রাধা এরা হলেন শক্তিমান ও শক্তি, এই দুই রূপে অবতীর্ণ। গৌরাঙ্গ একাই কৃষ্ণ রাধা যুগলাবতার, অর্থাৎ কৃষ্ণ ও রাধার যুগলাবতার। 3. কৃষ্ণ কৃপায় অধিকারী ভেদ আছে। কৃষ্ণের অবতার গৌরাঙ্গ বরণ আশ্রম কিঞ্চন আকিঞ্চন কারো কোনো দোষ নাহি মানে। সুতরাং গৌরাঙ্গ ভজনায় সকলেরই অধিকার। এই অধিকার ব্যাপকতায় চৈতন্য প্রসঙ্গ ধীরে ধীরে কৃষ্ণ প্রসঙ্গের স্থান দখল করে নিল। 4th যে পয়েন্টসটি আসবে সেটি এরকম: ভাগবতের তত্ত্ব বৃন্দাবনের গোস্বামীরা
নতুনভাবে ব্যাখ্যা দিলেন। সেই ব্যাখ্যা গৌড়ীয় বৈষ্ণব সমাজে সমাদরও পেল। তাই গোস্বামীদের তত্ত্বগুলির সার সংকলন আছে যে চৈতন্য চরিতামৃতে, সেই গ্রন্থ সম্প্রসারের প্রয়োজন অনুভূত হয়ে পড়ল এবং পরবর্তীকালে বৈষ্ণবদের মধ্যে সেই গ্রন্থের প্রচার বা প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেল ভাগবতের তুলনায়। 5. যেসব বৈষ্ণব আখড়ায় নিত্য ভাগবত পাঠ বা ব্যাখ্যার রীতি ছিল, তার পরিবর্তে দেখা গেল চৈতন্য চরিতামৃত পাঠ ও ব্যাখ্যার রীতি প্রচলিত হতে শুরু করছে। 6 এবং শেষতম যে পয়েন্ট সেটি এরকম যে চৈতন্য তত্ত্ব বিভিন্ন মহন্ত গোষ্ঠীর হাতে বিভিন্ন রূপ নিয়েছিল, তবে চরিতামৃতের পাশাপাশি নিত্যানন্দ বংশবিস্তার, দ্বাদশ গোপাল বর্ণন ইত্যাদি পুঁথিও নিত্য পাঠের মর্যাদা লাভ করল। কর্তাভজা বা অনেকগুলি সহজিয়া শাখায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আঞ্চলিক ও লোক সংশ্লিষ্ট তরলায়িত রূপ নিয়েছিল। তাই ভাগবতের প্রচার ধীরে ধীরে প্রায় লুপ্ত হয়ে বৈষ্ণব পণ্ডিত সমাজে সীমাবদ্ধ হয়ে রইল। এটাই বা এইগুলি মূল কারণ। এই হচ্ছে আমাদের ভাগবত সম্পর্কীয় যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের শেষাংশ। আজকে আমরা শেষাংশ সমাপ্ত করলাম এবং আমাদের এই এপিসোডের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।